কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি সবাই ভালোই আছো। ভূগোল ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগত জানাই। প্রাকৃতিক ভূগোলের যে মৌলিক বিষয়বস্তু সমূহ রয়েছে তার মধ্যে দ্বিতীয় যে ইউনিট সেখানে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে আমরা ভাঁজ নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমাদের ভাঁজের সম্বন্ধে, যে ভাঁজের কিভাবে সৃষ্টি হয় এবং ভাঁজের বিভিন্ন উপাদান সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কেউ যদি না দেখে থাকো অবশ্যই সেটাকে দেখে নিও। তারপরে তোমরা দেখবে ভাঁজের বিভিন্ন রকম শ্রেণী বিভাগ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসা তোমাদের একটা সম্ভাবনা রয়েছে। বিভিন্ন পার্থক্যগুলো হতে পারে, বিভিন্ন যে ভাঁজগুলো রয়েছে তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে পার্থক্য করা হয়েছে। সেই পার্থক্যের ভিত্তিতেও ভাঁজের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। চলো ভাঁজের শ্রেণী বিভাগগুলো দেখে নিই। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমত দেখে নিই কি এখানে উত্তলতা এবং অবলতার ভিত্তিতে ভাঁজের শ্রেণী বিভাগ করা হয়েছে। উত্তলতা মানে যে ভাঁজটা উপরের দিকে অবস্থান করছে, কনভেক্স, এবং অবলতা মানে কি যেখানে ভাঁজটা নিচের দিকে অবস্থান করছে, কনকেভ। এই উত্তলতা এবং অবলতার ভিত্তিতে ভাঁজকে চারটি ভাগ করা যায়। প্রথম কি হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। ঊর্ধ্বভঙ্গ কথাটার সাথে তোমরা আগে পরিচিত আছো। ঊর্ধ্ব মানে কি উপরে, মানে যে ভাঁজের অংশটা উপরে অবস্থান করছে, অর্থাৎ ভাঁজের শীর্ষ। ভাঁজটার বক্রতা সবচেয়ে বেশি যেখানে রয়েছে, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি ভাঁজটা বাঁক নিয়ে অবস্থান করছে। যেমন এখানে আমি যদি দেখাই তোমাদেরকে ছবিকে পেপারের মাধ্যমে, এই যে ভাঁজের সবচেয়ে উপরের অংশটা আমি যদি ভাঁজ করে দেখাই, এই যে উপরের অংশটা ঊর্ধ্ব অংশটা সেটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। এই ঊর্ধ্বভঙ্গ থেকে যে অক্ষতল রয়েছে সেই অক্ষতল বরাবর এই যে দুটি বাহু ভাঁজের, সেই বাহুগুলি দৈর্ঘ্য পরস্পর বিপরীত দিকে চলে যাচ্ছে, বিপরীতমুখী। এবং ঊর্ধ্বভঙ্গতে ভাঁজের যে গ্রন্থি সেটা ভাঁজের বক্রতা সবচেয়ে বেশি। তাহলে ঊর্ধ্বভঙ্গ জিনিসটা কি, ভাঁজের যে অংশটি উত্তল প্রকৃতির এবং ভাঁজের বাহু দুই এই অক্ষ থেকে দুই দিকে প্রসারিত হয়ে পরস্পর বিপরীত মুখে বা বিপরীত কোণ হিলে অবস্থান করছে, এবং নতি, এই যে ভাঁজের নতি এখানে রয়েছে, এই নতিগুলি পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ হলো যে ভাঁজের অক্ষ বরাবর বাহু দুটি পরস্পর বিপরীতমুখী হয়েছে এবং উত্তল প্রকৃতির, তাকে বলে ঊর্ধ্বভঙ্গ। ঊর্ধ্বভঙ্গের উদাহরণ কি হচ্ছে আজ পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চলগুলোতেও কি আমরা বিভিন্ন রকম ঊর্ধ্বভঙ্গ দেখতে পাই। এরপর আসছে কি অধভঙ্গ। অধ মানে কি নিম্ন বা নিচু। এখানে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ অধভঙ্গ রয়েছে। সেই অধভঙ্গ জিনিসটা কি, যেখানে ভাঁজের দুটি বাহু, এখানে একটা বাহু আর এখানে একটা বাহু পরস্পরের মুখোমুখি আসছে, মানে পরস্পর মিলিত হচ্ছে। এই যে ছোট ছোট রয়েছে ভাঁজের বাহুগুলি, সেগুলি পরস্পর মুখোমুখি হচ্ছে এবং এখানে অংশটা অবতল প্রকৃতির, মানে একটা নৌকার মতো, এই যে নৌকার মতো বা চামচের মতো, তাকে কি বলছি আমরা অধভঙ্গ। অর্থাৎ ভাঁজের যে এই যে এটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ এবং এই নিচের অংশটা যেটা প্লেটের মতো অবস্থান করছে এবং নৌকার মতো, সেটা এই যে নিচের অংশটা সেটা হচ্ছে অধভঙ্গ। ঊর্ধ্বভঙ্গে আমরা কি দেখতে পাই, ঊর্ধ্বভঙ্গে দেখতে পাই শৈলশিরা, এবং অধভঙ্গে কি দেখতে পাই উপত্যকা, মানে যে নিচু অংশ। তাহলে অধভঙ্গ জিনিসটা কি, অধভঙ্গ হলো যেখানে ভাঁজের দুটি বাহু পরস্পর মিলিত হচ্ছে এবং ভাঁজ অবতল প্রকৃতি, তাকে বলছি অধভঙ্গ। অধভঙ্গের উদাহরণ কি হচ্ছে এখানে হাডসন উপসাগর, কানাডার যে হাডসন উপসাগর রয়েছে সেখানে অধভঙ্গ রয়েছে। একটা জিনিস মনে রাখবে, এটা শুধু উদাহরণ নয়, এখানে প্রত্যেকটা ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ পরস্পর কাছাকাছি এবং তারা পাশাপাশি অবস্থান করে। তাহলে বিভিন্ন রকম যে ভাঁজগুলো আমরা দেখতে পাই সেই ভাঁজগুলোই হচ্ছে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গের এক একটা প্রকৃষ্ট উদাহরণ। এরপর আছে ঊর্ধ্বভঙ্গ ধারা আর একটা অধভঙ্গ ধারা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বড় ঊর্ধ্বভঙ্গ রয়েছে। এই বড় ঊর্ধ্বভঙ্গতে যখন ধারাবাহিক ভাবে বা ক্রমানুসারে একটা ঊর্ধ্বভঙ্গ, একটা অধভঙ্গ, আবার একটা ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ
পরস্পর অবস্থান করে তখন তাই কি বলে ঊর্ধ্বভঙ্গ ধারা। অর্থাৎ একটা ঊর্ধ্বভঙ্গে যখন, এইখানে দেখতে পাচ্ছ ছবিতে একটা বড় ঊর্ধ্বভঙ্গ রয়েছে, সেই ঊর্ধ্বভঙ্গে যখন একাধিক ক্রমে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ পারস্পরিক অবস্থান করে তখন তাকে বলে ঊর্ধ্বভঙ্গ ধারা। ঠিক সেই রকম ভাবেই একটা অধভঙ্গ, একটা বিরাট আকৃতির অধভঙ্গের মধ্যে দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা একটা অধভঙ্গ রয়েছে বড়, কিন্তু সেই অধভঙ্গের মধ্যেও ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ ধারাবাহিক ভাবে অবস্থান করছে। সেই ধারাবাহিক ভাবে অবস্থান করার ফলে কি হচ্ছে, এখানে একটা খান কাটা ভূমিরূপে সৃষ্টি হয়েছে বা এবড়ো খেবড়ো বা বন্ধুর ভূপ্রকৃতির সৃষ্টি হচ্ছে। এটাকে কি বলছি আমরা, অধভঙ্গ ধারা। ঊর্ধ্বভঙ্গের উদাহরণ কি হচ্ছে, ফ্রান্স এবং সুইজারল্যান্ডের যে জুড়া পর্বত রয়েছে, সেই জুড়া পর্বতে একাধিক ঊর্ধ্বভঙ্গ ধারা, এবং ভারতের যে আরাবলী পার্বত্য অঞ্চল রয়েছে, আরাবলী পর্বত আমরা জানি ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত, সেই আরাবলী পর্বতেও রয়েছে অধভঙ্গ ধারা। তাহলে উত্তলতা এবং অবলতার ভিত্তিতে আমরা ভাঁজ কয়টা পেলাম, সেটা হচ্ছে 4টা। একটা ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধভঙ্গ ধারা। এরপর দেখে নিই ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গের মধ্যে পার্থক্য। ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ, ঊর্ধ্বভঙ্গের প্রকৃতিটা কি, ভাঁজের মানে ভাঁজটা উত্তল প্রকৃতির, ভাঁজটা কেমন হবে, উত্তল প্রকৃতির হবে। আর অধভঙ্গের ক্ষেত্রে কি হবে, ভাঁজটা অবতল প্রকৃতির, মানে এটা উল্টানো নৌকা আর এটা নৌকার মতো। ঊর্ধ্বভঙ্গে ভাঁজের প্রকৃতি হচ্ছে উত্তল প্রকৃতির আর অধভঙ্গে হচ্ছে অবতল প্রকৃতির। বাহুর নতি, ঊর্ধ্বভঙ্গের বাহুগুলি কি বললাম, ঊর্ধ্বভঙ্গের বাহুগুলি পরস্পরের বিপরীতমুখী, অর্থাৎ এখানে একটা বাহু এদিকে চলে যাচ্ছে আর এখানে একটা বাহু এই সাইডে চলে আসছে, তাহলে পরস্পরের বিপরীতমুখী হয়ে গেল। ঠিক অধভঙ্গে কি দেখতে পাচ্ছি, একটা বাহু আর একটা বাহুর পরস্পর মুখোমুখি, একটা বাহু আর একটা বাহুর সাথে মিলিত হচ্ছে অধভঙ্গতে। এরপর আসছে শিলার অবস্থান। ঊর্ধ্বভঙ্গে আমরা কি দেখছি, প্রাচীন শিলা যে রয়েছে সেটা ভিতরের দিকে, অর্থাৎ যত ভিতরের দিকে যাওয়া যায় শিলাগুলো কি প্রাচীন হয়, এবং যত বাইরের দিকে যাওয়া যায় এই বাইরের অংশে শিলা কি, শিলাগুলি ক্রমে নবীনতম, অর্থাৎ ভিতর থেকে যত বাইরের দিকে যায় শিলাগুলো নতুন। ঠিক তার উল্টো অধভঙ্গে কি রয়েছে, যতই ভিতরের দিকে যাওয়া যায় শিলা কি হয়, নতুন, এবং যত বাইরের দিকে যাওয়া যায় শিলা প্রাচীন। ঠিক এর বিপরীত অবস্থা। ভূপ্রকৃতি, ঊর্ধ্বভঙ্গতে কি রকম ভূমিরূপ হয়, ঊর্ধ্বভঙ্গতে সাধারণত আমরা কি দেখতে পাই, শৈলশিরা, অর্থাৎ এখানে যে পিক রয়েছে বা শৃঙ্গ, এখানে আমরা কি দেখতে পাই, উচ্চভূমি, সবচেয়ে যে উঁচু অংশ সেটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গে আমরা কি রকম ভূমিরূপ গড়ে উঠছে, উচ্চভূমি। এবং অধভঙ্গে কি রকম ভূমিরূপ উঠছে, অধভঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপত্যকা বা ভ্যালি, ঊর্ধ্বভঙ্গে আমরা দেখছি শৈলশিরা বা পর্বত, তাই না, শৈলশিরা কোন পর্বতের শৃঙ্গ, এটা উঁচু অংশ বা উচ্চভূমি, এবং অধভঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি, উপত্যকা বা ভ্যালি। নদী কি রকম, নদী বা জলবিন্যাস কি রকম নদী এখানে অবস্থান করছে, মানে নদীর যে বিন্যাস রয়েছে বা জলনির্গম প্রণালী, সেই জলনির্গম প্রণালীটা কেমন। ঊর্ধ্বভঙ্গে হচ্ছে লম্ব অনুগামী নদী, অর্থাৎ এখানে একটা ঊর্ধ্বভঙ্গ রয়েছে, ঠিক সেই ঊর্ধ্বভঙ্গের মধ্যে একটা লম্ব বা কোনো নদী যদি প্রবাহিত হয় সেই নদীটা কি রকম হবে, লম্ব হবে এবং অনুগামী নদী, মানে কোথাও একটা প্রধান নদী এখানে যাচ্ছে, এই যে ঊর্ধ্বভঙ্গ রয়েছে সেখানে একটা নদী যখন যাচ্ছে, এখানে একটা প্রধান নদী বা অনুগামী, এখানে একটা যদি প্রধান নদী যায় কনসিকুয়েন্ট রিভার, ঠিক তার পাশে একটা উপনদী লম্ব ভাবে, মানে পুরো 90 ডিগ্রিতে যদি বলি আমি মিশছে লম্ব ভাবে বা ভার্টিক্যালি, সেই নদীটা হচ্ছে লম্ব অনুগামী নদী। কোথায় সেটা গড়ে উঠছে, ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে। অধভঙ্গতে কি রয়েছে, অনুদৈর্ঘ্য অনুগামী নদী, অনুদৈর্ঘ্য মানে এখানে একটা নদী অনুদৈর্ঘ্য বরাবর প্রবাহিত হচ্ছে অনুগামী নদী অধভঙ্গ অঞ্চলে। উপত্যকা বরাবর কোন নদী প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে
অনুদৈর্ঘ্য অনুগামী নদী। তাহলে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গের মধ্যে পার্থক্য দেখে নিলাম। এরপর দেখছি বিভিন্ন যে বাহুর সাদৃশ্য এবং অক্ষতলের ভিত্তিতে, মানে কিভাবে তাদের অবস্থান, অক্ষতলটা কিরকম হবে, এর ভিত্তিতে ভাঁজকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে প্রতিসম ভাঁজ। তোমাদেরকে আগে বলে দিই আমি, এই যে ঊর্ধ্বভঙ্গ রয়েছে, এই ঊর্ধ্বভঙ্গটিকে বলা হয় অ্যান্টিক্লাইন ফোল্ড এবং অধভঙ্গকে বলা হয় সিনক্লাইন ফোল্ড। ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধভঙ্গ ধারা মানে অ্যান্টিক্লাইনোরিয়াম এবং অধভঙ্গকে বলা হচ্ছে সিনক্লাইনোরিয়াম। এগুলো একটু ইংলিশ টার্ম, তোমরা দেখে নেবে। এখানে যে অ্যান্টি মানে কি? বিপরীত। অর্থাৎ ঊর্ধ্বভঙ্গে কি রয়েছে, এই যে বাহুগুলি পরস্পর বিপরীতে অবস্থান করছে, সেই জন্য বলা হচ্ছে অ্যান্টিক্লাইনাল। ক্লাইনাল মানে কি? নত হওয়া বা কিভাবে অবস্থান করছে হেলে, সেটা দেখা যাচ্ছে। এইভাবে নত রয়েছে পরস্পর বিপরীত মুখী বাহুগুলি, সেই জন্য কি বলা হচ্ছে অ্যান্টিক্লাইনাল ফোল্ড। আর সিনক্লাইনাল, সিন মানে সেম, একই দিকে। এখানে ভাঁজে যে বাহুগুলো রয়েছে সেগুলো একই দিকে অবস্থান করছে বলে একে বলা হচ্ছে সিনক্লাইনাল ফোল্ড। ক্লাইন মানে নত। এগুলো এক একটা গ্রিক শব্দ, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে কোন ভাঁজকে কি বলা হয়। এরপর বিভিন্ন বাহু ও অক্ষতলের ভিত্তিতে ভাঁজের শ্রেণীবিভাগ। প্রতিসম শব্দটি থেকে আমরা কি বুঝতে পারছি? প্রতি মানে প্রত্যেকটা বাহু সমান। যে ভাঁজের প্রত্যেকটা বাহু সমান এবং ভাঁজের নতি সমান এবং ভাঁজের অক্ষতল সমান এবং ভাঁজকে যদি আমি ভাগ করি একটা মাঝ বরাবর, তাহলে কি হবে? দুটি অংশ সমানভাবে পৃথকভাবে ভাগ হয়ে যাবে। এই যে এই ভাঁজটা যদি আমি পুরো এর মাঝ বরাবর একে কেটে দিই আমি, তাহলে দুই অংশটাই সমান প্রকৃতির হবে। কাটলে তার দুটি ভাগই 50-50 হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে এই প্রতিসম ভাঁজটাকে যদি আমি অক্ষ বরাবর কেটে দিই, তাহলে এর একটা বাহু যেমন হবে ঠিক অপর একটা বাহু সমান ভাবে হবে। প্রতিসম ভাঁজ কি কারণে সৃষ্টি হয়? যখন পার্শ্বচাপ, একটা ভাঁজে যখন পার্শ্বচাপ প্রয়োগ করা হয়, সেই পার্শ্বচাপটা যে সংকোচন বল সেটা পরস্পর একই রকম ভাবে এবং সমানমুখী, মানে একই রকম ভাবে বল প্রয়োগ করে বলে এই ভাঁজগুলি সমান হয় এবং এদের যে বাহুগুলিও সমান, অক্ষতলও সমান এবং ভাঁজে যে নতি সেই নতিগুলো সমান। এই প্রতিসম ভাঁজে কি ভূমিরূপ গঠিত হয়? প্রতিসম ভাঁজে প্রতিসম শৈলশিরা এবং এই যে উঁচু অংশ রয়েছে, সেই উঁচু অংশ দিয়ে কি হচ্ছে? প্রতিসম শৈলশিরা। এবং এই যে নিচু অংশ বা অধভঙ্গে কিরকম ভূমিরূপ হবে? অধভঙ্গে হবে আমাদের অধভঙ্গ উপত্যকা বা প্রতিসম উপত্যকা। তাহলে প্রতিসম ভাঁজ জিনিসটা কি? যে ভাঁজের অক্ষতল বরাবর ভাঁজের দুটি বাহু পরস্পর বিপরীতমুখী এবং সমান, ভাঁজে যে সংকোচনকারী বল রয়েছে সেই বলের যে প্রভাব সেটাও সমান, এবং ভাঁজের নতি, এই যে নতি রয়েছে সেই নতি দুটি পরস্পর সমান। এবং ভাঁজ কি রকম রয়েছে? ভাঁজ রয়েছে উত্তল প্রকৃতির এবং ঊর্ধ্বমুখী এবং উলম্ব। পুরো তোমরা দেখতে পাচ্ছ পুরো 90 ডিগ্রি, মানে ভার্টিক্যালি অবস্থান করছে। এই ভাঁজটা কিরকম রয়েছে? উত্তল প্রকৃতির ভাঁজ। তাহলে প্রতিসম ভাঁজ কে আমরা কি বলছি ইংরেজিতে? সিমেট্রিক্যাল ফোল্ড। যে ভাঁজের দুটি বাহুর অক্ষতল পরস্পর সমান এবং ভাঁজের দুটি বাহু ও নতি সমান, এই রকম প্রতিসম ভাঁজে প্রতিসম শৈলশিরা কোথায় দেখতে পাচ্ছি? ঊর্ধ্বভঙ্গে এবং অধভঙ্গে প্রতিসম উপত্যকা দেখতে পাচ্ছি। প্রতিসম ভাঁজে সিমেট্রিক্যাল বলা হয়। সিমেট্রিক্যাল মানে হচ্ছে যে এখানে সমান ভাবে নত রয়েছে, তাকে বলা হয় প্রতিসম ভাঁজ। ঠিক এর বিপরীত হচ্ছে অপ্রতিসম ভাঁজ। অপ্রতিসম ভাঁজ জিনিসটা কি? অপ্রতিসম মানে সমান নয়।
অপ্রতিসম শব্দতে আমরা পাচ্ছি যে ভাঁজের নতি বলো বাহু বলো কোনোটাই সমান নয়, এবং সংকোচনকারী যে বল একদিকে বেশি, ফলে যেদিকে সংকোচনকারী বল বেশি সেদিকটা কি রয়েছে, এদিকে যদি সংকোচনকারী বলটা বেশি হয় তাহলে কি হবে, ভাঁজের যে বাহুটা সেটা হেলে অবস্থান করবে বা ঊর্ধ্বভঙ্গ কিছুটা হেলে অবস্থান করেছে। ঠিক সেই রকম ভাবে যখন সংকোচনকারী বলের প্রভাব সমান নয় বা একই রকম নয়, তখন ভাঁজের যে বাহু, একটা বাহুর দৈর্ঘ্য বেশি হবে আর একটা বাহুর দৈর্ঘ্য কি হবে, কম হবে। সেই ভাঁজকে আমরা বলবো অপ্রতিসম ভাঁজ। তাহলে অপ্রতিসম ভাঁজ কি, যে ভাঁজের অক্ষতল বরাবর ভাঁজের দুটি বাহু দৈর্ঘ্য সমান নয়, একটা বাহু দৈর্ঘ্য অপর বাহু দৈর্ঘ্য থেকে বেশি বা কম হতে পারে, এবং ভাঁজটার অবস্থান যে রয়েছে সেটা তির্যক প্রকৃতির হতে পারে, সেটা পুরোপুরি লম্ব ভাবে বা উলম্ব ভাবে অবস্থান নেই, কিছুটা বেঁকে অবস্থান করছে, তাকে বলছি আমরা অপ্রতিসম ভাঁজ। এই অপ্রতিসম ভাঁজে কিরকম ভূমিরূপ গঠিত হবে, ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে অপ্রতিসম শৈলশিরা এবং অধোভঙ্গ অঞ্চলে অপ্রতিসম উপত্যকা। ঠিক যেমন প্রতিসম ভাঁজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ঊর্ধ্বভঙ্গে রয়েছে প্রতিসম শৈলশিরা, ঠিক এইরকম ভাবে ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে অপ্রতিসম শৈলশিরা, এবং অধোভঙ্গ অঞ্চলে কি দেখবো, অধোভঙ্গ অঞ্চলে আমরা ঠিক সেই রকম ভাবে অপ্রতিসম, এই যে অধোভঙ্গ রয়েছে এখানে অপ্রতিসম উপত্যকা দেখতে পাচ্ছি। এই যে অপ্রতিসম ভাঁজ রয়েছে, সেই অপ্রতিসম ভাঁজটা আমরা কোথায় উদাহরণ দেখতে পাচ্ছি, ভারতের মধ্যে রয়েছে শিবালিক পার্বত্য অঞ্চল। তোমরা জানো হিমালয়ের যে দক্ষিণতম যে পর্বত রয়েছে পর্বতমালা সেটা হচ্ছে শিবালিক পর্বত, এছাড়া হচ্ছে মধ্য হিমালয় বা মিডিল হিমালয়। অন্য রয়েছে দক্ষিণ পশ্চিম ইরানের যে জাগ্রস নামে একটা পর্বত রয়েছে, সেই পর্বতেও অসংখ্য অপ্রতিসম ভাঁজ দেখা যায়। প্রতিসম ভাঁজের উদাহরণ হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ অববাহিকা। অপ্রতিসম ভাঁজের প্রচুর উদাহরণ আছে, কিন্তু প্রতিসম ভাঁজ খুবই কমই দেখা যায়, এর দেখতে পাওয়া বা এর নিদর্শন পাওয়া একটা বিরল প্রকৃতির, কারণ সব জায়গায় সমান যে সংকোচনকারী বল সেটা প্রযুক্ত হয় না স্লাস্থলের মধ্যে। এরপর আমরা চলে আসছি সমনত বা সমপ্রবণ ভাঁজ। অপ্রতিসম ভাঁজকে আমরা কি বলছি, এসিমেট্রিক্যাল ফোল্ড। এরপর চলে আসছি আমরা সমনত বা সমপ্রবণ ভাঁজ। সমনত মানে সমানভাবে নত থাকবে, এবং একটা ভাঁজের অক্ষ আরেকটা ভাঁজের অক্ষের পরস্পর সমান্তরাল বা উলম্ব ভাবে বা অনুভূমিক ভাবে বা তির্যক ভাবে অবস্থান করবে। ঠিক সেই ভাঁজকে আমরা কি বলবো, সমনত বা সমপ্রবণ ভাঁজ। সমনত মানে সমান, নত মানে হেলে অবস্থান করা, অর্থাৎ যে ভাঁজের অক্ষ আরেকটা অক্ষের পরস্পর সমান্তরালে একই দিকে হেলে অবস্থান করে, তখন তাকে আমরা বলছি সমপ্রবণ বা আইসোক্লাইনাল ফোল্ড। সমনত ভাঁজ তিন প্রকৃতির, একটা উলম্ব হতে পারে মানে ভার্টিক্যালি হতে পারে, এখানে ভাঁজের অক্ষ এটা পরস্পর কি রয়েছে, প্যারালাল তো আছে এবং উলম্ব ভাবে আছে। আরেকটা কি হতে পারে, তির্যক হতে পারে। ভাঁজগুলোর যে নত বা অক্ষতলগুলো সেগুলো পরস্পর সমান্তরাল কিন্তু একই দিকে হেলে অবস্থান করে আছে এবং তির্যক প্রকৃতির, এগুলো যেমন বাঁকা। ঠিক আরেকটা কি হচ্ছে, অনুভূমিক ভাবেও অবস্থান করতে পারে। এই যে সমপ্রবণ ভাঁজ, একটা ভাঁজের অক্ষ আরেকটা ভাঁজের উপর অবস্থান করছে অনুভূমিক ভাবে বা হরাইজন্টালি, তাহলে তিন রকম আমরা কি দেখতে পেলাম, সমনত বা সমপ্রবণ ভাঁজ। এই ভাঁজটা আমরা পরবর্তীতে দেখবো, সেটা সাহিত্য ভাঁজ নামে পরিচিত হবে, যে ভাঁজে অক্ষতল আরেকটার উপর অবস্থান করে এবং প্রায় সমান্তরালে ভূপৃষ্ঠের সমান্তরালে অবস্থান করছে, একটা ভাঁজের অক্ষ আরেকটা ভাঁজের উপর মনে হচ্ছে শুয়ে দিয়েছে, সেটা আমরা সাহিত্য ভাঁজ নামে পরিচিত।
তাহলে সাহিত্য ভাঁজের একটা শ্রেণী বিভাগ এখানে বলতে পারি আমরা সমোন্নত বা সমপ্রবণ ভাঁজ। এই সমোন্নত ভাঁজের উদাহরণ কি? উদাহরণটা হচ্ছে নিউজিল্যান্ডের দক্ষিণ আল্পস হেকেল পিক। হেকেল পিকে আমরা সাধারণত সমপ্রবণ বা সমোন্নত ভাঁজ দেখতে পাই। এরপর আমরা চলে আসছি বিপর্যস্ত বা আবৃত ভাঁজ। বিপর্যস্ত বা আবৃত ভাঁজ কি? এখানে দেখতে পাচ্ছি যখন সংকোচনকারী বল কি হচ্ছে শিলাস্তরের উপর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সংকোচনকারী বল ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, এই যে ভাঁজের অক্ষ কিছুটা আরো বেঁকে গিয়ে হেলে অবস্থান করছে। এই যে হেলে অবস্থান করছে এবং আরেকটা ভাঁজের উপর ক্রমশ প্রেসার ক্রিয়েট করছে এবং চেপে যাচ্ছে। যখন সংকোচনকারী বল বা এই যে বল প্রয়োগ করা হচ্ছে, প্রেসারটা যখন আরো বেশি হচ্ছে এবং কোমল যে পাললিক শিলাস্তরের উপর চাপের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে শিলা আরো বাঁক নিয়ে হেলে অবস্থান করছে, তখন তাকে কি বলছি? বিপর্যস্ত বা আবৃত ভাঁজ। এই আবৃত ভাঁজের উদাহরণ হচ্ছে হার্ডলা দ্বীপ। পশ্চিম নরওয়ের যে হার্ডলা দ্বীপ রয়েছে, সেই হার্ডলা দ্বীপে আমরা দেখতে পাচ্ছি বিপর্যস্ত বা আবৃত ভাঁজ। সাহিত্য ভাঁজ কি? সাহিত্য শব্দটাই হচ্ছে শুয়ে থাকার মতো অবস্থা। এখানে দেখতে পাচ্ছি একটা ভাঁজ পুরো হরাইজন্টালি কিসে ভূপৃষ্ঠের সাথে মনে হচ্ছে শুয়ে অবস্থান করছে, মানে ঘুমিয়ে আছে। এই যে ভাঁজের অক্ষ প্রায় মানে ধরতে গেলে খুবই কম, এই যে কৌণিক মান সেটা 30 ডিগ্রি কম তো হবেই। মানে যে ভাঁজের অক্ষ প্রায় ভূপৃষ্ঠের সমান্তরালে হেলে অবস্থান করে তাকে আমরা কি বলছি? সাহিত্য ভাঁজ। এই সাহিত্য ভাঁজটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাই দার্জিলিং যে হিমালয় রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই দার্জিলিং হিমালয়ে অসংখ্য সাহিত্য ভাঁজ রয়েছে। সাহিত্য ভাঁজটা সৃষ্টি হওয়ার কারণ কি? যখন সংকোচনকারী বল বা প্রেসার অতিরিক্ত হয়, মানে আবৃত ভাঁজের পরবর্তী স্টেজ হচ্ছে সাহিত্য ভাঁজ। সাহিত্য ভাঁজে সংকোচনকারী বলের পরিমাণটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে? ভাঁজের একটা অংশ হেলে অবস্থান করে ক্রমশ নিচে অবস্থান করছে এবং ভাঁজটা একসময় হেলে অবস্থান করে প্রায় ভূপৃষ্ঠের সমান্তরালে অক্ষতল বরাবর অবস্থান করছে। এই ভাঁজটাকে আমরা বলছি সাহিত্য ভাঁজ। সাহিত্য ভাঁজের উদাহরণ হচ্ছে দার্জিলিং হিমালয়। সাহিত্য ভাঁজকে আমরা ইংরেজিতে কি বলি? সেটা হচ্ছে রিকাম্বেন্ট ফোল্ড। সাহিত্য ভাঁজের পরবর্তী স্টেজটা হচ্ছে উদ্ঘট্ট বা ওভারথার্স্ট ফোল্ড, যেখানে ভাঁজে যে সংকোচনকারী বল রয়েছে সেই সংকোচনকারী বল পরিমাণ আরো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাহিত্য ভাঁজে যে পরিমাণ বল ছিল ঠিক তার থেকে আরো অত্যাধিক পরিমাণে অনুভূমিক যে পার্শ্বচাপের পরিমাণটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে এই যে নরম পাললিক শিলাস্তর রয়েছে তখন তো তার একটা সহ্য ক্ষমতা রয়েছে, সেই সহ্য ক্ষমতা যখন মাত্রা অতিক্রম করে যায়, মানে আর শিলা তার যে সংকোচনকারী বল সেটা সহ্য করতে পারছে না, তখন কি হচ্ছে? ভাঁজে যে অক্ষতল বরাবর এই মাঝ বরাবর একটা ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এই চ্যুতির সৃষ্টি হওয়ার ফলে ভাঁজের একটা অংশ আরেকটা অংশ থেকে ক্রমশ কি হচ্ছে? বিচ্ছিন্ন হচ্ছে। একটা অংশ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে নিচে অবস্থান করছে কিছুটা। কিন্তু এই যে শিলার স্তরের উপরেই অবস্থান করবে, শিলা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বা বিচ্যুতি হবে না। এই শিলার উপরেই ক্রমশ অবস্থান করবে একটা অংশ। এখানে দেখতে পাচ্ছ এই যে ভাঁজের অক্ষ বরাবর একটা ফাটল সৃষ্টি হয়েছে। কেন? কারণ এই যে অনুভূমিক চাপ বা পার্শ্ব চাপটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই যে সাহিত্য ভাঁজ রয়েছে, সাহিত্য ভাঁজে যে পরিমাণ পার্শ্ব চাপ ছিল সেই পার্শ্ব চাপের পরিমাণটা যখন আরো অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং শিলার সহ্য ক্ষমতাকে অতিক্রম করছে, তখন শিলা আর সহ্য করতে পারছে না বা বাঁক নিতে পারছে না। তখন কি হচ্ছে? শিলার এই যে অক্ষ বরাবর তখন একটা ফাটলের সৃষ্টি হচ্ছে। এই ফাটল বরাবর শিলার একটা অংশ আর একটা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে সরে যাচ্ছে বা এর সরণ ঘটছে। এই শিলাস্তরে যে বিচ্যুতি ঘটছে তাকে কি বলছে? উদ্ঘট্ট ভাঁজ। উদ্ঘট্ট ভাঁজে কে আমরা ইংরেজিতে বলছি ওভারথার্স্ট ফোল্ড। এই ওভারথার্স্ট ফোল্ডের উপরের অংশটাকে বলা হচ্ছে আপার থ্রাস্ট এবং নিচের যে অংশটা সেটাকে বলা হচ্ছে আন্ডার থ্রাস্ট। তাহলে উদ্ঘট্ট ভাঁজটা কি পেলাম? সাহিত্য ভাঁজ যখন
সংকোচনকারী বলের মাত্রা অতিক্রম করে শিলার যখন সহ্য ক্ষমতা অতিক্রম করে যায়, শিলা তখন তার আর সংকোচন বলের ফলে আর বাঁক নিতে পারে না। তখন কি হচ্ছে, শিলার অক্ষতল বরাবর একটা শিলার অংশ একটা শিলা থেকে বিচ্যুতি হচ্ছে। এই যে শিলা বিচ্যুতি হওয়া যে ঘটনা, সেটাকে বলা হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ। অর্থাৎ যে ভাঁজের ক্ষেত্রে একটা শিলার অংশ তার মূল শিলা থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে নিচে অবস্থান করছে, তাকে বলছি আমরা উদ্ঘট্ট ভাঁজ। এই উদ্ঘট্ট ভাঁজের উপরের অংশটা বলা হচ্ছে আপার থ্রাস্ট এবং নিচের অংশটাকে বলা হচ্ছে আন্ডার থ্রাস্ট। এই প্রকৃষ্ট উদাহরণ কি, কাশ্মীর যে হিমালয় রয়েছে, পাঞ্জাল থ্রাস্ট, হিমালয় পার্বত্য অঞ্চলে বিভিন্ন রকম থ্রাস্ট দেখা যায়। সেই থ্রাস্টের মধ্যে মুড়ি থ্রাস্ট রয়েছে, গাড়োয়াল হিমালয়ে ক্রোন থ্রাস্ট রয়েছে, বিভিন্ন রকম থ্রাস্ট রয়েছে যেখানে অতিরিক্ত সংকোচন বলের কালের মাধ্যমে সংকোচন বলের ফলে একটা ফাটলের সৃষ্টি হয়ে থ্রাস্টের তৈরি হয়েছে এবং শিলার একটা অংশ আরেকটা অংশ থেকে ক্রমশ বিচ্যুতি ঘটেছে। এটা হচ্ছে উদ্ঘট্ট ভাঁজ। এর পরবর্তী পর্যায়ে যখন শিলার সংকোচনকারী বলের প্রভাবে ভাঁজের একটা অংশ আরেকটা অংশ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করবে। এই শিলাটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো এখানে ছিল শিলার একটা অংশ, কিন্তু পরে কি হয়েছে, এটা যখন সংকোচনকারী বল বা পার্শ্বচাপ যখন অতিরিক্ত বৃদ্ধি, পার্শ্বচাপটা যখন ক্রমশ শিলাকে ধাক্কা দিয়ে মনে হচ্ছে একে সরিয়ে দিয়েছে। শিলার যে অক্ষতল রয়েছে, অক্ষতল বরাবর একটা শিলাকে সরিয়ে দিয়েছে, ক্রমশ এখানে স্থান বিচ্যুতি ঘটেছে। অর্থাৎ ন্যাপ হচ্ছে, মনে হচ্ছে এখানে একটা চাদরের মতো স্তর তৈরি করেছে। ন্যাপ একটা ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে চাদর বা আস্তরণ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভাঁজের ক্ষেত্রে উদ্ঘট্ট ভাঁজের পরবর্তী পর্যায়ে শিলার সংকোচনকারী বলের মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় এবং শিলা তা সহ্য করতে না পারে, শিলার একটা অংশ আরেকটা অংশ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করে, মূল শিলা থেকে দূরে অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে ন্যাপ। এই ন্যাপ অন্তত পক্ষে 1.5 কিলোমিটার দূরে অবস্থান করতে পারে, মূল শিলা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থান করতে পারে এই ন্যাপ। এই ন্যাপের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হিমালয়ের যে কাশ্মীর হিমালয় রয়েছে, সেই কাশ্মীরের হিমালয়ের মধ্যে এই ন্যাপ দেখা যায়। তাহলে এই যে ভাঁজগুলো দেখলাম আমরা অক্ষতলের ভিত্তিতে, ভাঁজের বিভিন্ন রকম শ্রেণী বিভাগ। সেখানে প্রথমে দেখছি সমোন্নত ভাঁজ। সমোন্নত ভাঁজের পর যে পরবর্তী স্টেজটা হচ্ছে, এগুলো এক একটা স্টেজে অবস্থান করছে। সমোন্নত ভাঁজের পর বিপর্যস্ত, মানে ভাঁজের সংকোচনকারী বলটার পরিমাণ আরো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঠিক এর পরবর্তী ক্ষেত্রে হচ্ছে সারিত ভাঁজ, মানে সংকোচনকারী বলের মাত্রা আরো বেড়ে যাচ্ছে। এরপর আসছে উদ্ঘট্ট ভাঁজ, অনুভূমিক বা সংকোচনকারী যে বল সেটা মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে, এক সময় সে সহ্য ক্ষমতা যখন না পেয়ে ভাঁজের মধ্যে ক্র্যাক বা ফাটলের সৃষ্টি হচ্ছে। এরপরে আসছে ন্যাপ, মানে এখানে শিলা তার আর সহ্য ক্ষমতা রাখতে পারলো না, সে বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলো এবং একটা চাদরের আস্তরণ গঠন করলো, তাকে আমরা ন্যাপ বলছি। এগুলো ভাঁজের অক্ষতলের এবং বাহুর যে সাদৃশ্য তার ভিত্তিতে ভাঁজের শ্রেণী বিভাগ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিসম এবং অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য। প্রতিসম মানে যে ভাঁজে বাহু সমান হবে, দৈর্ঘ্য সমান হবে এবং নতিও সমান হবে। তাহলে প্রতিসম ক্ষেত্রে কি দেখছি আমরা, বাহুর দৈর্ঘ্য সমান, এবং অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে দৈর্ঘ্য অসমান। নতির অবস্থানটা কি হবে, সমান হবে প্রতিসম ভাঁজের ক্ষেত্রে, এবং অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে কি হবে, অসমান। যে নতি রয়েছে ভাঁজের, এটা কি অসমান, এখানে সমান নয়, একটা নতি একটা নতি থেকে সমান নয়। কিন্তু প্রতিসম ভাঁজের ক্ষেত্রে একটা নতি একটা নতির সমান হবে, এই যে যতটা কোণ ঠিক ততটা কোণ সমান হবে। অক্ষতলের অবস্থান, এখানে অক্ষতলের অবস্থান কি হবে, উলম্ব, মানে একটা ভাঁজ আর একটা ভাঁজে উলম্ব ভাবে অবস্থান করবে। অপ্রতিসমতে কি হবে, তির্যক প্রকৃতির, মানে একটা ভাঁজে অক্ষতলে এলা সমান হবে না, কিছুটা হেলে অবস্থান করবে। বলের প্রভাব, এখানে সংকোচনকারী বল কি হবে, একই রকম হবে, বাহুতে সমান ভাবে প্রয়োগ করবে, কিন্তু অপ্রতিসম ক্ষেত্রে একটা বাহুতে যেমন সংকোচনকারী বল বেশি হবে, অন্যতে কম হবে, ফলেই তো অপ্রতিসম ভাঁজ সৃষ্টি হচ্ছে।
কিরকম ভূমিরূপ? এখানে সমোন্নত শৈলশিরা বা উপত্যকা সৃষ্টি হয়। ঠিক এখানে একদিকে খাড়া, মানে এই দিকটা যখন আসছে এখানে কি হচ্ছে জেন্টাল স্লোপ, মানে ঢালটা কম। ঠিক বিপরীত দিকে কি হচ্ছে খাড়া ঢাল সৃষ্টি হচ্ছে, অন্যদিকে মৃদু ঢাল যুক্ত শৈলশিরা বা উপত্যকা তৈরি হচ্ছে। এরপর চলে আসছে আমরা প্রতিসম এবং সমোন্নত ভাঁজের মধ্যে পার্থক্য। প্রতিসম ভাঁজের যে অক্ষতল সেটা সর্বদা লম্ব হবে, মানে একটা অক্ষতল সবসময় লম্ব হবে, কিন্তু সমোন্নততে লম্ব হবে, কোনটা আবার তির্যক হবে, কোনটা আবার অনুভূমিক হবে। এরপর নতি, প্রতিসম ভাঁজের নতি সমান হবে এবং বিপরীতমুখী হবে, কিন্তু সমোন্নত ভাঁজের নতি একই দিকে সমান কোণে অবস্থান করবে। বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান হবে। সমোন্নত ভাঁজের ক্ষেত্রে একটা আরেকটা সমান্তরাল, মানে একটা বাহুর দৈর্ঘ্য আর একটা বাহুর সমান্তরালে হবে। কি কারণে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যখন সংকোচনকারী বল সমানভাবে প্রয়োগ করে তখন প্রতিসম ভাঁজের সৃষ্টি হয়, এবং যখন প্রবল সংকোচনকারী বল হয়, মানে একদিক থেকে প্রবল ভাবে সংকোচনকারী বল দিয়ে পড়ে সৃষ্টি হচ্ছে সমোন্নত ভাঁজ। ভূমিরূপ এখানে প্রতিসম শৈলশিরা, এখানে তরঙ্গায়িত বা ঢেউ খেলানো ভূমিরূপ। এখানে দেখতেই পাচ্ছ এইভাবে ঢেউ খেলানো সমোন্নত ভূমির সৃষ্টি হতে পারে। সমানভাবে নত আছে কিন্তু সেটা ঢেউ খেলানো হতে পারে বিভিন্ন রকম ভাবে, প্রতিসম বা অপ্রতিসম। প্রতিসম ও সমোন্নত ভাঁজের পার্থক্য। এরপর চলে আসি আমরা ভাঁজের ভঙ্গির ভিত্তিতে। কি রকম ভঙ্গিতে ভাঁজ অবস্থান করছে তার ভিত্তিতে ভাঁজের চারটি শ্রেণী বিভাগ। একটা অবনত, দ্বি অবনত, অনবনত আর একটা বহু নত ভাঁজ। অবনত ভাঁজ কি? অবনত ভাঁজ বা প্লাঞ্জ ফোল্ড। অবনত ভাঁজ কাকে বলে? যখন ভাঁজের অক্ষ অনুভূমিক তলের সাথে একটা কৌণিক ভাবে অবস্থান করে তখন তাকে অবনত ভাঁজ বলে। অবনত ভাঁজের উদাহরণ হচ্ছে ক্যালিফোর্নিয়া সান গৌড়ীয় অঞ্চল। অবনত ভাঁজকে বলা হয় প্লাঞ্জ ফোল্ড। দ্বি অবনত বা ডাবল প্লাঞ্জ ফোল্ড, মানে যখন দুটি ভাঁজের অক্ষতল অনুভূমিক তলের সাথে একটা কৌণিক মানে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে দ্বি অবনত ভাঁজের উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়েমিং যে প্রদেশ রয়েছে সেখানে দ্বি অবনত ভাঁজ দেখা যায়। এরপর আসছে অনবনত। অনবনত ভাঁজ কি? যখন একটা ভাঁজের অনুভূমিক তল বা অক্ষ তল পরস্পর সমান্তরালে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে অনবনত ভাঁজ। অনবনত ভাঁজ জিনিসটা হচ্ছে যখন এই যে ভাঁজের অনুভূমিক তল রয়েছে সেই অনুভূমিক তলের যে অক্ষ রয়েছে সেই অক্ষ তলের সাথে সমান্তরালে অবস্থান করছে তখন তাকে আমরা বলছি, তখন আমরা কি বলছি তাকে? অনবনত ভাঁজ বা নন প্লাঞ্জ ফোল্ড। অর্থাৎ অনুভূমিক তল এবং যে ভাঁজের অক্ষ পরস্পর সমান্তরাল কোণে হেলে অবস্থান করছে, এখানে তাকে বলা হচ্ছে অনবনত ভাঁজ। এরপর আসছে বহুনত বা পলিক্লাইনাল ফোল্ড, যেখানে বিভিন্ন দিক থেকে একটা ভাঁজের অংশ আর একটা ভাঁজের অংশ পরস্পর বিভিন্ন দিক থেকে ভাঁজের গ্রন্থি যদি বলি বিভিন্ন দিক থেকে ছড়িয়েছে এবং একটা ভাঁজের অংশ আর একটা ভাঁজের থেকে বিভিন্ন কোণে অবস্থান করছে। এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে কোণ, বিভিন্ন কোণে যখন সন্নিহিত একটা ভাঁজের গ্রন্থি অবস্থান করছে তখন তাকে আমরা বলছি বহুনত ভাঁজ। এটা প্রকৃষ্ট উদাহরণ হতে পারে পামির যে মালভূমি রয়েছে যেখানে পৃথিবীর ছাদ বলা হয় নট বা এই যে গ্রন্থি বিন্দু, সেখান থেকে বিভিন্ন দিক থেকে কি রয়েছে বিভিন্ন রকম পর্বতমালাগুলি চারিদিকে গ্রন্থির আকারে ছড়িয়ে গিয়েছে, একটা গাঁঠ যেমন বলে ছড়িয়ে গিয়ে চারিদিকে বিস্তৃত হয়েছে এবং বিভিন্ন কোণে হেলে অবস্থান করছে, তাকে বলা হচ্ছে পলিক্লাইনাল ফোল্ড বা বহুনত ভাঁজ। এছাড়া কি উদাহরণ রয়েছে? দক্ষিণ অস্ট্রেলিয়ার ইউকারো অঞ্চলেও আমরা পলিক্লাইনাল বা বহুনত ভাঁজ দেখতে পাই। এরপর আসি বাহুদ্বয়ের যে অন্তঃস্থ কোণ, মানে একটা ভাঁজের
অভ্যন্তরের যে কোণ, সেই কোণের অবস্থানের ভিত্তিতেও ভাঁজকে 4 ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো কি কি? একটা হচ্ছে তোমার সংকীর্ণ ভাঁজ বা টাইট ফোল্ড। সংকীর্ণ ভাঁজকে আমরা ইংরেজিতে কি বলছি? টাইট ফোল্ড। আরেকটা রয়েছে বদ্ধ বা ক্লোজ ফোল্ড। মুক্ত ভাঁজ মানে ওপেন ফোল্ড। আরেকটা মৃদু বা জেন্টাল ফোল্ড। সংকীর্ণ ভাঁজ অর্থাৎ যে ভাঁজের অন্তঃস্থ কোণের মান সবচেয়ে কম, মানে একটা ভাঁজের যে অন্তঃস্থ কোণের মান একটা সাথে অত্যন্ত কম এবং সংকীর্ণ বা নেরো, অর্থাৎ সংকোচনকারী বল যখন অতিরিক্ত হয় বা এই যে পার্শ্ব চাপের পরিমাণ যখন অতিরিক্ত হয় এবং ভাঁজের একটা বাহু আর একটা বাহুর কাছাকাছি আসার ফলে এই যে কৌণিক মান, এই কৌণিক মানগুলো খুবই কম, কৌণিক মানগুলো খুবই কম, লেস দেন 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি থেকেও কম, তাকে বলা হচ্ছে সংকীর্ণ বা টাইট ফোল্ড। এরপর আছে বদ্ধ। মনে হচ্ছে একটা ভাঁজে যে কৌণিক মান সে আর একটা ভাঁজকে বদ্ধ বা ক্লোজ করে রেখেছে, অর্থাৎ যখন সংকোচনকারী বল সংকীর্ণ ভাঁজের তুলনায় কম কিন্তু মুক্ত বা মৃদু ভাঁজের থেকে বেশি। এখানে সংকোচনকারী বলের প্রভাবের ফলে ভাঁজের যে কৌণিক বা অন্তঃস্থ কোণের যে মান সেটা যেমন 30 ডিগ্রি কম, এখানে বদ্ধ ভাঁজের ক্ষেত্রে সেই কৌণিক মানটা পরিমাণ হচ্ছে 30 থেকে 60 ডিগ্রি। 30 থেকে 60 ডিগ্রি যে কৌণিক মান উৎপন্ন করে যে ভাঁজের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বদ্ধ ভাঁজ। যেমন পূর্ব টেনেসি অঞ্চল যাকে আমরা বলছি ক্লোজ ফোল্ড। এরপর আসি আমরা মুক্ত ভাঁজ। মুক্ত ভাঁজ মানে ওপেন, যেখানে ভাঁজের অন্তঃস্থ কোণের মান, এই অন্তঃস্থ কোণের মানটা কত? 60 থেকে 120 ডিগ্রি এবং এর যে খাড়া ঢাল, ঢালটা এই সংকীর্ণ এবং বদ্ধ ভাঁজের থেকে কিছুটা কম, এই যে খাড়া ঢাল রয়েছে কিছুটা কম বা একটুকু জেন্টাল স্লোপের থেকে বেশি, এবং এর যে কৌণিক মান বা এর যে তোমার অন্তঃস্থ কোণের মান 60 থেকে 120 ডিগ্রি, তাকে বলছে মুক্ত ভাঁজ। আমেরিকা যুক্তরাষ্ট্রের মন্টানা যে প্রদেশ রয়েছে লাল ডোমে এরকম ডোম, মনে হচ্ছে একটা গম্বুজের সৃষ্টি হয়েছে, যে ভাঁজের ক্ষেত্রে গম্বুজের মতো ভূমিরূপ সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে মুক্ত ভাঁজ। এরপর আছে মৃদু। মৃদু মানে জেন্টাল, মানে যার স্লোপ নেই, প্রায় মালভূমির মতো বা সমতলের মতো। এখানে দেখতে পাচ্ছ এর অক্ষতলে যে মান এখানে যে রয়েছে গ্রন্থি বিন্দুতে প্রায় সমতল বা ফ্ল্যাট বা তরঙ্গায়িত ভূমিরূপের মতো। জেন্টাল ফোল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভাঁজের যে কৌণিক মান সেটা 120 ডিগ্রিরও বেশি, অর্থাৎ 120 ডিগ্রি থেকেও বেশি, মানে তোমরা দেখতে পাচ্ছ ঢাল প্রায় নেই, মানে সমতল প্রকৃতির বা ফ্ল্যাট প্রকৃতির বা মালভূমির মতো চ্যাপ্টা। একে আমরা বলছি মৃদু ভাঁজ। মৃদু ভাঁজের উদাহরণ হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া যে প্রদেশ রয়েছে ইয়াহো ন্যাশনাল যে পার্ক রয়েছে বা উদ্যান, সেখানে এই ধরনের জেন্টাল ফোল্ড বা মৃদু ভাঁজ দেখা যায়। তাহলে অন্তঃস্থ কোণের ভিত্তিতে আমরা 4 ধরনের ভাঁজ পেলাম, একটা সংকীর্ণ ভাঁজ, একটা বদ্ধ ভাঁজ, একটা মুক্ত এবং মৃদু ভাঁজ। সংকীর্ণ ভাঁজের ক্ষেত্রে যে কৌণিক মান বা ভাঁজের যে অন্তঃস্থ কোণের মান সেটা 30 ডিগ্রি কম। বদ্ধ ভাঁজের ক্ষেত্রে অন্তঃস্থ কোণের মান 30 থেকে 60 ডিগ্রির মধ্যে, এবং টেনেসি যে প্রদেশ রয়েছে আমেরিকার সেখানে এই ধরনের ভাঁজ দেখা যায়। মুক্ত ভাঁজের ক্ষেত্রে অন্তঃস্থ কোণের মান 60 থেকে 120 ডিগ্রি, এবং এর উদাহরণ হচ্ছে মন্টানা যে প্রদেশ রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডোম লাল ডোমে, সেখানে এরকম ভূমিরূপ দেখা যায়। ডোম মানে তোমরা জানো যে গম্বুজ বলা হয়। এবং মৃদু ভাঁজের অন্তঃস্থ কোণের মান 20 ডিগ্রিরও বেশি, অর্থাৎ পুরো জেন্টাল স্লোপ। সেখানে ব্রিটিশ কলম্বিয়া যে ইয়াহো ন্যাশনাল পার্ক রয়েছে সেখানে এই ধরনের মৃদু ভাঁজ দেখা যায়। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি ভাঁজের যে তীক্ষ্ণতা এবং গঠনের ভিত্তিতে ভাঁজের যে শ্রেণী বিভাগ
তীক্ষ্ণতার ভিত্তিতে ভাঁজের শ্রেণী বিভাগ রয়েছে, সেগুলো হচ্ছে প্রথমত একনত ভাঁজ। একনত মানে বুঝতেই পারছো, ভাঁজটা এক দিকে হেলে অবস্থান করছে, মানে একটা ভাঁজের সাথে একদিকেই নত, মানে এইভাবেই নত হয়ে আছে, এর আরেকটা অংশ নেই, মানে প্রায় ভিগুর মতো অবস্থান করছে। একে আমরা কি বলছি? একনত ভাঁজ। মানে যে ভাঁজের ক্ষেত্রে বাহুর একটা অংশ হেলে অবস্থান করছে তাকে একনত ভাঁজ বলে। গাড়োয়াল যে হিমালয় রয়েছে, সেই গাড়োয়াল হিমালয়ে উত্তরাখণ্ডে এইরকম একনত ভাঁজ দেখা যায়। এরপরে আসছে আমাদের ছত্রাকার বা পাখা ভাঁজ। ছত্রাকার বা পাখা ভাঁজ কেমন? যেখানে পাখির এই যে তোমাদের পাখা রয়েছে, যেমন আমাদের হাত পাখা বা ফ্যান থাকে, সেই ফ্যানের মতো যখন ভাঁজ অবস্থান করবে তখন তাকে আমরা কি বলছি? ছত্রাকার ভাঁজ। মানে এই যে ভাঁজের অক্ষতল, সেই অক্ষতল বরাবর এই ভাঁজের ঊর্ধ্বভঙ্গ এবং এই ভাঁজের ঊর্ধ্বভঙ্গের যে বাহু ক্রমশ পরস্পরের মুখোমুখি দিকে আসছে, মানে একটা ভাঁজের বাহু আর একটা ভাঁজের বাহুর মনে হচ্ছে যে থেকে যাচ্ছে, তাই না? মানে দুটো ভাঁজের বাহু পরস্পর মুখোমুখি, এবং এই যে অধভঙ্গ অংশ, অধভঙ্গের অংশ একটা ভাঁজের বাহু থেকে ক্রমশ এই যে যাচ্ছে পরস্পর মধ্যে বিপরীত দিয়ে চলে যাচ্ছে, এবং এই যে একরকম পাখার মতো যে ভাঁজ সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি পাখা ভাঁজ বা ছত্রাকার বা ফ্যান ফোল্ড। এইরকম ভাঁজ আমরা কোথায় দেখতে পাচ্ছি? আল্পস যে পার্বত্য অঞ্চল রয়েছে ইউরোপে, সেই আল্পস পার্বত্য অঞ্চলে একাধিক রকমের এই পাখা ভাঁজ বা ছত্রাকার ভাঁজ দেখা যায়। এখানে ভাঁজের ঢাল এটা প্রচুর খাড়াই প্রকৃতির, মানে এই যে ঊর্ধ্বভঙ্গে অংশটা রয়েছে বাহু, সেটা খাড়াই প্রকৃতির হয়, এবং এই যে অধভঙ্গটা এখানটা ক্রমশ তোমার জেন্টাল স্লোপ এবং মৃদু পর্যন্ত, মৃদু ঢাল। এরপর আমরা চলে আসছি তীক্ষ্ণ বা স্যাব্রন ভাঁজ। এখানে আমরা ছবিতে দেখতেই পাচ্ছি এই ভাঁজের যে শীর্ষদেশ বা ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ তীক্ষ্ণ বা অনেকটা ভি আকৃতির মতো। এই ভাঁজের আমরা অংশগুলো দেখতে পাচ্ছি, ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ অংশ, এই যে শীর্ষদেশ বা গ্রন্থি বিন্দুগুলি, এগুলো অনেকটা তীক্ষ্ণ প্রকৃতির, এবং ভাঁজটা দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে, মনে হচ্ছে অনেকটা ভি আকৃতির। এইরকম ভাঁজকে আমরা বলি স্যাব্রন বা তীক্ষ্ণ ভাঁজ। উড়িষ্যায় যে সিংভূম জেলায় কিরিবুরু রয়েছে, সেই কিরিবুরুতে একাধিক এইরকম ভাঁজ বা স্যাব্রন দেখা যায়। এরপরে চলে আসছে বাক্স বা বক্স ফোল্ড। নাম থেকে তোমরা বুঝতেই পারছো অনেকটা বক্সের মতো, অর্থাৎ যখন ভাঁজের সংকোচনকারী বল আরেকটা ভাঁজের সংকোচনকারী বলের পরে যখন অতিরিক্ত হয়ে যায়, তখন একটা ভাঁজের অংশ আরেকটা ভাঁজের অংশ ক্রমশ কাছাকাছি চলে আসে, ঠিক। এবং এর ঊর্ধ্বভঙ্গ অংশ এবং অধভঙ্গ অংশ অনেকটা সমতল প্রকৃতির। ঊর্ধ্বভঙ্গ যেমন চ্যাপ্টা প্রকৃতির, অধভঙ্গ ঠিক চ্যাপ্টা প্রকৃতির, এবং এটা কি মনে হচ্ছে একটা বক্স তৈরি হচ্ছে। তোমরা যেমন দেখেছো হিমবাহের ক্ষয়কাজের ফলে যেমন ইউ আকৃতির ভূমিরূপ গঠিত হয়, হিমদ্রোণী ঠিক সেই রকম অবস্থান করছে। এইরকম ভাঁজকে আমরা বলছি বক্স ভাঁজ বা বক্স ফোল্ড। এছাড়া রয়েছে স্থূলতার ভিত্তিতে ভাঁজের বিভিন্ন শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগগুলো কি কি? স্থূলতার ভিত্তিতে ভাঁজের শ্রেণী বিভাগের মধ্যে প্রথমে রয়েছে সমরূপী ভাঁজ, অর্থাৎ যেখানে ভাঁজের বেধগুলো মানে থিকনেস গুলো প্রায় সমান্তরাল এবং একই রকমের বা সর্বদা সমান, তাকে বলছে সমরূপী ভাঁজ। এই সমরূপী ভাঁজের ক্ষেত্রে ভাঁজের বেধ একই প্রকৃতির এবং পরস্পর সমান্তরাল, এবং এদের যে থিকনেস বা পুরুত্ব সবগুলো একই, তাকে বলা হচ্ছে সমরূপী ভাঁজ। সমান্তরাল ভাঁজ কি? সমান্তরাল ভাবে যখন একটা ভাঁজের স্তর আরেকটা ভাঁজের উপর অবস্থান করছে, মানে এই যে ভাঁজের বেধ এবং বাহুর অংশ পরস্পর সমান্তরাল এবং ভাঁজের যে স্তরায়ন সেগুলো পরস্পর সমান, এবং এদের থিকনেস সমান, এবং এক একটা স্তর আরেকটা স্তরে
প্রায় সমান্তরাল ভাবে অবস্থান করছে তাকে কি বলা হচ্ছে? সমান্তরাল ভাঁজ। এরপরে চলে আসছে তোমাদের ক্ষীণ শীর্ষ। এই সমান্তরাল ভাঁজকে বলা হয় ইংরেজিতে প্যারালাল ফোল্ড। ক্ষীণ শীর্ষ ভাঁজ মানে ভাঁজ গঠনের প্রক্রিয়ায় যখন একদিকে ভাঁজ গঠন হচ্ছে এবং ভাঁজের ফলে বিভিন্ন রকম যে এই যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, ফলে কি ভাঁজ গঠনের প্রাথমিক পর্যায়ে ভাঁজের অবতল অংশে মানে অধভঙ্গ অংশে যে পুরুত্ব বা বেধ, এই বেধটার যে পুরু আরেকটা বেধের থেকে কম, মানে একই রকম বেধ নেই, বিভিন্ন বেধ বিশিষ্ট এবং এই ভাঁজের যে প্রাথমিক পর্যায়ে গঠন পর্যায়ে ভাঁজের বেধ একটা জায়গায় বেশি আরেকটা জায়গায় কম, তাকে বলা হচ্ছে ক্ষীণ শীর্ষ ভাঁজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যতটা থিকনেস ঠিক এখানে নেই, মানে অধভঙ্গ অঞ্চলে যেমন এই থিকনেসটা বেশি, ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে এই থিকনেস নেই, মানে এখন এর ভাঁজ গঠন প্রক্রিয়া চলছে, ভাঁজ পুরোপুরি সৃষ্টি হয়নি, তাকে বলা হচ্ছে ক্ষীণ শীর্ষ ভাঁজ। ক্ষীণ শীর্ষ ভাঁজের পরে আসছে ভূমিরূপ বা ল্যান্ডফর্ম। এগুলো গেল ভাঁজের বিভিন্ন রকম যে শ্রেণী বিভাগ সেগুলো। এরপর ভাঁজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেগুলো দেখবো আমরা। প্রথমে তো হচ্ছে ভঙ্গিল পর্বত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাঁজের ক্ষেত্রে গঠিত ভূমিরূপ। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডফর্ম হচ্ছে সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। যেখানে ভাঁজ আছে সেখানে ভঙ্গিল পর্বত থাকবেই। ভঙ্গিল মানে হচ্ছে ভাঁজ, ভঙ্গিল শব্দটা ভাঁজ থেকে এসেছে, অর্থাৎ যে পর্বতে ভাঁজ অবশ্যই গঠিত হবে এবং যেখানে মহীখাত, তোমরা আগেই পড়েছো ভাঁজ সৃষ্টির সময় মহীখাতে পলিরাশি সঞ্চিত হয়ে ক্রমশ যখন পার্শ্বচাপ বৃদ্ধি পাবে, পার্শ্বচাপের বৃদ্ধি পাওয়ার ফলে এই যে মাঝের অংশটা ক্রমশ উত্থিত হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করবে। এই ভঙ্গিল পর্বতের উদাহরণগুলো আমরা জানি, নবীন ভঙ্গিল পর্বত যেমন হিমালয়, আন্দিজ, রকি, হিমালয়, রকি, আন্দিজ, আল্পস পার্বত্য অঞ্চল, বিভিন্ন রকম ভঙ্গিল পর্বতগুলি হচ্ছে ভাঁজ গঠনের একটা প্রকৃষ্ট ভূমিরূপ এবং গুরুত্বপূর্ণ। এরপর আসছে সুগভীর নদী উপত্যকা। একটা ভাঁজ যখন গঠিত হয় যার ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে, সেই ভঙ্গিল পর্বতের মধ্যে অধভঙ্গ অঞ্চলে কি হবে? উপত্যকা তৈরি হবে। সেই উপত্যকার মধ্যে দিয়ে যখন কোনো নদী বয়ে যাবে তখন কি হবে? সেটা গভীরতা, নদী তার ক্ষয় কার্যের ফলে সেই গভীর উপত্যকা সৃষ্টি হবে এবং সেটা হবে সুগভীর নদী উপত্যকা। যেমন জট বা ক্যানিয়ন সৃষ্টি হতে পারে বা গিরিখাত সৃষ্টি হওয়ার ফলে একটা গভীর সংকীর্ণ নদী উপত্যকা সৃষ্টি হয়। এরপর চলে আসছে স্বাভাবিক জোড়া ভূমিরূপ গঠন। অর্থাৎ ভাঁজ যখন প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হচ্ছে সেখানে বিভিন্ন রকম যে নদী তার ক্ষয় কার্য শুরু করছে এবং ভাঁজ সৃষ্টি হওয়ার ফলে একটা ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ অবশ্যই থাকবে। ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে আমরা কি বলেছি, কি গঠিত হবে? শৈলশিরা। এবং অধভঙ্গ অঞ্চলে কি বলেছিলাম? উপত্যকা। অর্থাৎ একটা ভাঁজের ক্ষেত্রে যখন ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা এবং অধভঙ্গ অঞ্চলে উপত্যকা গঠিত হয় এবং যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলে স্বাভাবিক ভূমিরূপ বা স্বাভাবিক জোড়া ভূমিরূপ। এটা ইউরোপে যে ফ্রান্স এবং সুইসের যে বর্ডার রয়েছে সেই জুরা পার্বত্য অঞ্চলের উদাহরণ থেকে, যে জুরা পর্বত সেখান থেকে নামটা নেওয়া হয়েছে এবং এর নাম অনুসারে এখানে একে বলা হয় জোড়া ভূমিরূপ। এটা স্বাভাবিক, মানে একটা ঊর্ধ্বভঙ্গে যেমন উঁচু অংশে অবশ্যই শৈলশিরা এবং অধভঙ্গ অঞ্চলে উপত্যকা গঠিত হবে, ফলে এটা স্বাভাবিক। এই স্বাভাবিক ওই জিনিস সেই জন্য বলা হচ্ছে স্বাভাবিক জোড়া গঠন। বা ভারতে শিবালিক যে হিমালয় রয়েছে সেখানে একাধিক এই জোড়া পর্বত দেখা যায়। এরপর চলে আসছে বৈপরীত্য ভূমিরূপ। বৈপরীত্য মানে ইনভার্সন ল্যান্ডফর্ম। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এখানে ঊর্ধ্বভঙ্গে নেই কোনো শৈলশিরা এবং অধভঙ্গে নেই উপত্যকা, ঠিক এর বিপরীত অবস্থা। অর্থাৎ ঊর্ধ্বভঙ্গে কি দেখতে পাচ্ছি আমরা? উপত্যকা এবং অধভঙ্গ অঞ্চলে শৈলশিরা, মানে স্বাভাবিক যে ভূমিরূপ দেখলাম ঠিক তার বিপরীত অবস্থা এখানে অবস্থান করছে। কেন এরকম অবস্থা? যখন নদী তার প্রাথমিক ক্ষয় কার্যের পর যখন
প্রায় শেষের দিকে অর্থাৎ পৌর অবস্থায় বা অন্তিম অবস্থায় যখন অবস্থান করছে তখন নদী তার ক্ষয় কার্যের ফলে, যেখানে ঊর্ধ্বভঙ্গ ছিল এক সময়, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঊর্ধ্বভঙ্গের অংশ, যেখানে ঊর্ধ্বভঙ্গ ছিল সেখানে নদী তার, এখানে নদী বয়ে যাওয়ার ফলে ক্রমশ সেটা ক্ষয় কার্য হওয়ার ফলে এখানে যে পাললিক শিলাস্তর সেটা ক্রমশ ক্ষয় পেয়ে পেয়ে এখানে ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে ক্রমশ সেটা নিম্নমুখী হয়ে উপত্যকা তৈরি হয়েছে। এবং যেখানে অধভঙ্গ ছিল এক সময় উপত্যকা ছিল, সেখানে পলিরাশি সঞ্চয়ের ফলে কি হয়েছে, উত্থিত হয়ে শৈলশিরা সৃষ্টি হয়েছে, অর্থাৎ স্বাভাবিক ভূমিরূপের ঠিক বিপরীত অবস্থা তৈরি হয়েছে। একে বলা হচ্ছে বৈপরীত্য ভূমিরূপ, অর্থাৎ ইনভার্সন অফ ল্যান্ড ফর্ম। যেখানে সিকিম যে হিমালয় রয়েছে, সিকিম রাজ্যে এইরকম বৈপরীত্য ভূমিরূপ অনেক দেখা যায়। তাহলে বৈপরীত্য ভূমিরূপটা কি হলো, স্বাভাবিক ভূমিরূপের ঠিক বিপরীত অবস্থা, যেখানে নদী তার ক্ষয় কার্যের অন্তিম পর্যায়ে আছে এবং ক্ষয় কার্যের ফলে নদী যেখানে ঊর্ধ্বভঙ্গ ছিল সেখানে ক্ষয় কার্যের ফলে ক্রমশ নিম্নমুখী হয়ে উপত্যকা সৃষ্টি হয়েছে, এবং যেখানে অধভঙ্গ ছিল সেখানে পলিরাশি সঞ্চয়ের ফলে সেটা ক্রমশ উত্থিত হয়ে শৈলশিরা সৃষ্টি হয়েছে। এইভাবে তৈরি হয়েছে বৈপরীত্য ভূমিরূপ। এরপর চলে আসছে সমনত শৈলশিরা এবং উপত্যকা, মানে যেখানে বিভিন্ন রকম ভাঁজ সৃষ্টি হওয়ার ফলে সমনত ভাবে ভাঁজ যেখানে রয়েছে সেখানে উপত্যকা তৈরি হচ্ছে, এবং নিচের যে উপরের অংশতে কি তৈরি হচ্ছে, শৈলশিরা, এবং নিচের অংশতে উপত্যকা তৈরি হচ্ছে। এরপর চলে আসছে আমাদের কুয়েস্তা ও হকবেক বা ভৃগু উপত্যকা। কুয়েস্তা জিনিসটা কি, যখন একনত ভাঁজের অপ্রতিসম ঢালে আয়াম বরাবর যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে কুয়েস্তা, এবং যেখানে প্রতিসম একনত প্রতিসম ভাঁজের আয়াম বরাবর যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে হকব্যাক। যেমন উত্তর আমেরিকার অন্টেরিও প্রদেশে এরকম একাধিক কুয়েস্তা ও হকব্যাক ভূমিরূপ দেখা যায়। এছাড়া হচ্ছে তরঙ্গায়িত ভূমিরূপ, অর্থাৎ ভাঁজের ফলে বিভিন্ন রকম তরঙ্গায়িত ভূমিরূপ সৃষ্টি হয়। ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধভঙ্গ ধারা মিলে একাধিক ভাবে তরঙ্গের সৃষ্টি করে সেখানে তরঙ্গায়িত ভূমিরূপ সৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে জলবিভাজিকা। জলবিভাজিকা যেখানে ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে একটা বড় আকারের ঊর্ধ্বভঙ্গ রয়েছে, সেই ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে যখন সবচেয়ে উঁচুতে অবস্থান করছে সেখানে পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে তাদের তুলনায় উচ্চতা বেশি, ফলে একটা ওয়াটার ডিভাইডেড হিসেবে কাজ করছে। জলবিভাজিকায় যেমন একটা অংশ ভূমিরূপের উপত্যকায় যেমন একটা নদী বয়ে যাচ্ছে এদিকে একাধিক, ঠিক তার বিপরীত দিকে আরেকটা রিভার চ্যানেল বা নদীর একটা জাল বিন্যাস দেখা যাচ্ছে। এই মাঝে যে উঁচু অংশ রয়েছে বা ঊর্ধ্বভঙ্গটা একটা জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইডার হিসেবে কাজ করছে, একেই বলা হচ্ছে জলবিভাজিকা। যেখানে একটা প্রধান নদীর সাথে বিভিন্ন উপনদী বয়ে যাচ্ছে, ঠিক তার বিপরীত দিকে আরেকটা প্রধান নদীর সাথে বিভিন্ন উপনদী বয়ে যাচ্ছে, এবং মাঝে যে উঁচু অংশ সেটা ওয়াটার ডিভাইডার হিসেবে কাজ করছে, সেই জন্য একে বলা হচ্ছে জলবিভাজিকা। অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় উচ্চতা বেশি বলে সেখানে ভূমিরূপের জলবিভাজিকা হিসেবে কাজ করছে। এছাড়া রয়েছে গম্বুজাকৃতি পাহাড়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভূমিরূপ রয়েছে, এখানে একটা ডোম শেপ ভূমিরূপ গঠন করছে একটা ভাঁজের। যখন এখানে দেখতে পাচ্ছ প্রায় প্রতিসম ভাঁজ, এই ভাঁজকে যদি আমি ভাগ করি অক্ষতল বরাবর দুই ভাগে, প্রায় দেখতে পাচ্ছি বাহুটা সমান একটা বাহুর সাথে, এবং অনেকটা ডোম শেপ বা গম্বুজের মতো সৃষ্টি করেছে। এইভাবে গম্বুজ আকৃতি পর্বত বা পাহাড়ের সৃষ্টি হয় কিসের ফলে, ভাঁজের ফলে। যার উদাহরণ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসভিল যে ডোম রয়েছে, সেই নাসভিল ডোমে এইরকম গম্বুজ আকৃতি পাহাড় দেখা যায়। এরপর চলে আসছি আমরা প্রায় সমান ভূমিরূপ বা মনাডনক। আমরা ডেভিসের যে ক্ষয়চক্র পড়েছিলাম, মরিস ডেভিসের, সেখানে কি দেখেছিলাম, প্রারম্ভিক পর্যায়ে পর যখন ভূমিরূপ ক্ষয় কার্য করে নদী তার শেষ পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে কিছু কঠিন শিলাস্তর অক্ষয় প্রাপ্ত অবস্থায় রয়ে গেছে,
সেই অক্ষয়প্রাপ্ত কঠিন শিলাস্তর বা টিলাকে আমরা কি বলতাম? মনাডনক। বা যখন সমপ্রায় ভূমি বা সমুদ্র তলের প্রায় সমান্তরাল অবস্থান করে বা সমুদ্র তলপৃষ্ঠের প্রায় সমান্তরালে যে অক্ষয়প্রাপ্ত ভূমিরূপ টিলার আকারে বা টোর আকারে অবস্থান করছে তাকে বলা হচ্ছে মনাডনক। এবং প্রায় সমতল বা সমান বা সমপ্রায় ভূমি সৃষ্টি হচ্ছে কিসের ক্ষেত্রে? ভাঁজের যখন অন্তিম পর্যায়ে নদী তার ক্ষয় কাজ করে যখন সঞ্চয় কাজে সবকিছু সেলে যে সমস্ত ভূমিরূপগুলি ক্ষয়প্রাপ্ত হয়নি, অক্ষয়প্রাপ্ত বা অক্ষত অবস্থায় রয়ে গিয়ে ছোট ছোট টিলার আকারে অবস্থান করছে তাকে মনাডনক, এবং সেখানকার যে ভূমিরূপ সেটা হচ্ছে সমপ্রায় ভূমি। এরপর চলে আসছে জলনির্গম প্রণালী। একটা ভাঁজযুক্ত অঞ্চলে জল বিন্যাস বা ড্রেনেজ সিস্টেমটা কেমন হবে সেটা অনেকটা ভাঁজের বিভিন্ন রকম আকৃতি উপর অবস্থান করে। ভাঁজের বিভিন্ন রকম এই যে ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে এবং অধভঙ্গ অঞ্চলে কি রকম ভূমিরূপে ঢালে কি রকম জলনির্গম প্রণালী বা ড্রেনেজ সিস্টেম তৈরি হবে সেটা দেখে নিই। প্রথমে রয়েছে অধভঙ্গ অঞ্চলে অনুদৈর্ঘ্য অনুগামী নদী। আমরা আগে পার্থক্যতে পড়লাম অধভঙ্গ অঞ্চলে কি রয়েছে? অনুদৈর্ঘ্য নদী। এই যে অধভঙ্গ অঞ্চলে যেটা রয়েছে সেখানে কি রকম নদী রয়েছে? অনুদৈর্ঘ্য অনুগামী নদী। এবং এই যে ঊর্ধ্বভঙ্গতে কি রয়েছে? লম্ব অনুগামী নদী। মানে একটা প্রধান নদী, এটা যদি প্রধান নদী হয় আর একটা প্রধান নদীর সাথে যখন একটা নদী বা উপনদী প্রায় লম্ব ভাবে ভার্টিক্যালি যখন প্রধান নদীর সাথে মিশছে তখন তাকে বলছে লম্ব অনুগামী নদী। এরপর আসছে ঊর্ধ্বভঙ্গের শীর্ষে পরবর্তী সাবসিডেন্ট রিভার। এই যে ঊর্ধ্বভঙ্গ পরবর্তী যখন ঊর্ধ্বভঙ্গ রয়েছে ঠিক তার উপরেও আরেকটা নদী প্রবাহিত হচ্ছে। প্রধান নদী যে বয়ে যাচ্ছে যে ডাইরেকশনে ঠিক সেম ডাইরেকশনে আরেকটা নদী প্রবাহিত হচ্ছে যাকে বলা হচ্ছে পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট রিভার। এবং যেখানে ভূমিরূপ দুর্বল প্রকৃতির এবং সেখানে ভূমি যে প্রাথমিক ঢাল এই প্রধান যে নদী বয়ে যাচ্ছে ঠিক তার বিপরীতে অবস্থান করছে, মানে তার বিপরীত দিকে বয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে বিপরীত নদী বা অবসিকুয়েন্ট রিভার। তাহলে আমরা কি পেলাম? অধভঙ্গ অঞ্চলে অনুদৈর্ঘ্য অনুগামী নদী এবং ঊর্ধ্বভঙ্গে যে ঢাল, এই যে ঊর্ধ্বভঙ্গটা এখানে দেখতে পাচ্ছ ঊর্ধ্বভঙ্গ, সেই ঊর্ধ্বভঙ্গের ঢালে কি রয়েছে? লম্ব অনুগামী নদী, মানে প্রধান নদীর সাথে লম্বভাবে মিশছে। এরপর রয়েছে ঊর্ধ্বভঙ্গের শীর্ষে পরবর্তী, মানে আরেকটা যখন ঊর্ধ্বভঙ্গ রয়েছে সেখানে প্রধান নদীর সমান্তরালে যেদিকে প্রধান নদী বয়ে যাচ্ছে ঠিক সেইভাবে যখন একটা নদী বয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট রিভার। এবং ঊর্ধ্বভঙ্গি যেখানে নরম শিলাস্তর রয়েছে এবং প্রাথমিক ঢাল অনুযায়ী বিপরীতে বা এখানে যে স্থানীয় ঢাল রয়েছে সেই স্থানীয় ঢালকে অনুসরণ করে প্রধান নদীর বিপরীতে যখন বইছে তাকে বলা হচ্ছে বিপরীত নদী বা অবসিকুয়েন্ট রিভার। এই ছিল আজকে ভাঁজের বিভিন্ন রকম ভূমিরূপ এবং ভাঁজের বিভিন্ন শ্রেণী বিভাগ, সেই সমস্ত নিয়ে ডিটেলসে আলোচনা করা হলো। এরপর তোমাদের ক্লাস হবে চ্যুতির বিভিন্ন শ্রেণী বিভাগ, চ্যুতির গঠন, এছাড়া চ্যুতির যে সৃষ্টির প্রক্রিয়া সবকিছু নিয়ে আলোচনা করা হবে। আজকে ভাঁজে যা কিছু ছিল সবকিছু নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়ে গেল। এর আগে ভাঁজে একটা ক্লাস হয়েছে এবং ভূমিরূপ গঠনের যে প্রক্রিয়া সেটা হয়েছে, যদি তোমরা না দেখে থাকো সেটা দেখে নেবে অবশ্যই। ভাঁজের যে সমস্ত প্রশ্ন এখানে তোমাদের পিডিএফ আকারে দেওয়া হবে এবং আজকে যে ক্লাসটা করালো সেখান থেকে তোমাদের পরীক্ষায় আসা অবশ্যই একটা সম্ভাবনা আছে, এটা বলবোই। এবং যে পার্থক্যগুলো আজকে নিলাম সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে এবং লিখবে। ক্লাসে যে সমস্ত নোট পিডিএফ আকারে তোমাদের দেওয়া হবে সেখানে তোমাদের এই যে ইউটিউব চ্যানেলে এলিট রয়েছে সেখানে একটা ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সে ক্লিক করে তোমরা এলিট যে অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে সেখানে যাবতীয় নোটিফিকেশন, তোমাদের ইনফরমেশন, ক্লাস নোট, ক্লাস ভিডিও সমস্ত কিছু দেওয়া আছে। সেখানে তোমরা গিয়ে পড়ে অনায়াসে নিশ্চিন্তে পড়াশোনা করো। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এইটুকু ক্লাস রইলো। থ্যাংক ইউ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।